নমস্কার, সকলকে স্বাগত জানাই। আরও একবার বোলপুর ফুল মেলায় রয়েছি। বোলপুর ফুল মেলা অনুষ্ঠিত হচ্ছে জানুয়ারি মাসে। সেই ফুল মেলার কিছু প্রদর্শনীতে যা যা রয়েছে আপনাদের সামনে আজকে সেগুলি একটু তুলে ধরার চেষ্টা করছি। প্রত্যেকটা বিভিন্ন ভ্যারাইটির চন্দ্রমল্লিকা, কোনোটা স্নোবল, কোনোটা স্পাইডার। তার কেমন সুন্দর সুন্দর তার আকার দেখুন, বিশাল বিশালের আকার স্নোবলগুলি নিয়েছে। সেই স্নোবল যে তৈরি করেছে, যারা নয়, একজনই আমার ভাইয়ের মতোই ছোট্ট বিপ্লব। সেই বিপ্লবকে সাথে পেয়েছি আজকে। বিপ্লবের কাছে একটু জেনে নেব যে এরকম গাছ তৈরি করার জন্য, ফুলের গাছ তৈরি করার জন্য বিপ্লব কি কি যত্ন করেছে, কিভাবে রোপণ করেছে, সেটা আপনাদের সামনে একটু তুলে ধরছি। আপনাদের সামনে যিনি এখন রয়েছেন, বিপ্লব, বোলপুরেরই বাসিন্দা। তো বিপ্লব, এই যে গাছগুলি এগুলি রয়েছে, মূলত এগুলির ভ্যারাইটিগুলির নাম বলো, যে কি গাছ এগুলি? চন্দ্রমল্লিকার কি? চন্দ্রমল্লিকা দুটো ভ্যারাইটি হয়, একটা পমপম, একটা জায়েন্ট। আচ্ছা, এবার জায়েন্টের মধ্যে এইগুলো হচ্ছে জায়েন্টের ভ্যারাইটির মধ্যে সবগুলোই পড়ে। তাহলে এক কথা আমরা বলতে পারি এগুলো চন্দ্রমল্লিকা ভ্যারাইটি বা লার্জ ভ্যারাইটি বলে। লার্জ ভ্যারাইটি। এবার এই লার্জ ভ্যারাইটি বা জায়েন্ট ভ্যারাইটির মধ্যে আবার প্রত্যেকটা ফুলের আলাদা আলাদা নাম আছে। আচ্ছা। এবং পাপড়ির গঠন অনুযায়ী তাদের আবার আলাদা আলাদা বিভাগ আছে। কারো পাপড়ি, যেমন এটা হচ্ছে স্পাইডার। কারো পাপড়ি হচ্ছে এটা যেমন হচ্ছে রিফ্লেক্স ভ্যারাইটি। রিফ্লেক্স পাপড়ি এরকম নিচে ঝুলে যাবে। কেউ আছে কার্ভিং, কেউ আছে ইনকার্ভিং। এরকম 3-4টে ভাগ আছে এর মধ্যে আবার। এবার এই প্রত্যেকটা ফুল, এক একটা ফুলের এক একটা আলাদা আলাদা নাম আছে এক একজনের। আচ্ছা, এই ফুলগুলো মূলত তাহলে গাছের যে চারা তুমি তৈরি করেছো কাটিং থেকে? তো হ্যাঁ, চারা সবই কাটিং থেকে। মাদার প্ল্যান্ট তুমি রেখে দাও? হ্যাঁ। বেশ। তারপর এই চারা কখন তৈরি করো? চারা এই যে ফুল হয়ে গেল, হ্যাঁ, ফুল মোটামুটি শুকনো শুকনো হতে লাগবে, তখন আমরা উপরের গাছ কেটে দেবো। আচ্ছা, এবারে বলি, এই চারা তৈরির জন্য কিছু কিছু ভ্যারাইটি আছে, যাদের এখানে দেখুন নিচের দিকে দেখতে পাবেন কিছু এই যে মাটি ভেদ করে শাকার বার হয়। হ্যাঁ, মাটি ভেদ করে শাকার বেরিয়ে, মাটি ভেদ করে শাকার বার হয়। একটা শাকার এখান থেকে দেখাই যাচ্ছে অলরেডি বেরিয়ে গেছে। এর পাশেই দেখুন এই একটা গাছ, এর কিন্তু দেখুন মাটি ভেদ করে বার হয়নি। এর কিন্তু বার হবে এই উপরে একটু কাণ্ডর অংশ থেকে বার হবে। আচ্ছা, বেশি শাকার থাকবে কাণ্ডর অংশ থেকে, মাটি ভেদ করে কম বার হবে। এই রকম যে ভ্যারাইটি গুলো, যেগুলো মাটি ভেদ করে বার হয়, সেটার মাদার রাখা সহজ, সেটা চারা তৈরিও সহজ। কিন্তু যেটা কাণ্ড থেকে বার হবে, সেইটার একটা অসুবিধা হচ্ছে যখনই বার হবে তখনই টুক করে একটা করে কুড়ি চলে আসে। আর যেটা মাটি ভেদ করে বার হয় সেটা কুড়ি আসে না। এটা একটা সুবিধা ওইটার জন্য। তাহলে এর মাদার গাছ থেকে গাছ তৈরি করো কখন, কোন সময়টায়? এই ফুল শুকনো হয়ে গেল, পুরো কেটে দেবো। কেটে দেই। যেটাই মাটি ভেদ করে বার হবে সেটা একদম মোটামুটি ওই মাটির লেভেল থেকে আরো 4 আঙুল রেখে। কোন মাসে সেটা কাজটা? সেটা কাটা হবে আপনার এই ফেব্রুয়ারিতেই। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহ এর মধ্যে গাছ কেটে দেবো। নিয়ে যে শাকারগুলো বার হলো, সেই শাকারের থেকে কেউ কেউ চারা করেন, শাকার রেখে ওই শাকারটাতেই কাটা হয়। আবার আরেকটু ভালো ফুল নিতে গেলে যে শাকারটা বার হচ্ছে সেই শাকারটাকে এখন কাটিং করে বসিয়ে নিতে হবে। আচ্ছা, নিয়ে যে চারা তৈরি হয়ে গেল, শেকড় রেডি হয়ে গেল, তখন তাকে ছোট ছোট 2 ইঞ্চি পটে বসিয়ে নিতে হবে। এটা কোন মাসে করবে কাজটা? এটা আপনার ফেব্রুয়ারিতে ধরুন মোটামুটি শাকার বার হবে, ফেব্রুয়ারির শেষের দিকে প্রথম কাটিং বসে যাবে। এবার একটু ঠান্ডা থাকতে থাকতে কাটলে পারে কি হবে, শেকড় হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, কাটিংটা কম নষ্ট হয়। মার্চ এপ্রিলে চলে গেলে তখন কিন্তু শুকিয়ে যাওয়ার চান্স থাকে। এবার ওই যখনই চারা তৈরি হয়ে গেল, যতটা তাড়াতাড়ি সম্ভব চারাটা করে নিতে হবে। এবারে তারপরেও চারা হবে, কারণ ওই যে গোড়ার যে শেকড়টা থেকে গেল টবে, সেটা থেকে চারা পরবর্তীতে পাওয়া যাবে, সেটা তুলে ফেলে দেবো না। আচ্ছা, কিন্তু ভালো ফুলের জন্য এই শাকারটা থেকে কেটে নিয়ে চারা তৈরি করে নেবো, সেই চারাটা আমরা আবার মাদারের জন্য বসাবো। আচ্ছা, সেইটাকে এবার পিঞ্চ করে করে লাইট দিয়ে পিঞ্চ করে করে রাখতে হবে। লাইট না দিলে বাদ চলে আসবে। এর ওইটার থেকে যখন চারা হবে সেইটাতে সব থেকে ভালো ফুল হয়। আচ্ছা, তারপর সেখান থেকে চারা তৈরি কোন মাসে? চারা তৈরি মোটামুটি সেপ্টেম্বর নয়, আমাদের যদি এই জানুয়ারিতে যদি আমরা ফুল নিতে চাই, তো আমাদেরকে জুলাই মাসের মধ্যে চারা বসাতে হবে। জুলাই মাসের মধ্যেই চারা তৈরি করে নিতে হবে? তার আগে চারাটা আমাদের তৈরি করে নিতে হবে। আচ্ছা, জুলাই মাসের 20 তারিখ, জুলাই মাসের 20 তারিখের মধ্যে আমাদেরকে কিন্তু চারা বসিয়ে নিতে হবে। জুলাই মাসের 20, তারও 1 মাস আগে সকলের বুঝতে সুবিধা হবে। তাহলে এটা বলো যে এই চারাটা যেটা তুমি তৈরি করেছো, এত সুন্দর একটা এই যে ভ্যারাইটি, এরকমের একটা বৃহৎ আকার, এইটাকে তুমি কখন রোপণ করেছিলে? এইটা যেটা থামপট থেকে 2 ইঞ্চি পটে বসানো হয়েছে জুলাইয়ের 20 তারিখ। জুলাইয়ের 20 তারিখ। 2 ইঞ্চি পটে যখন একটু শেকড় গ্রোথ হয়ে গেল, 2 ইঞ্চি থেকে চলে গেল 4 ইঞ্চি পটে। আচ্ছা, ওটা মোটামুটি দিন 15 সময় লাগবে।
ওই 4 ইঞ্চি পটে তোমার পটিং মিক্স কি থাকে? 4 ইঞ্চি পটে শুধু গোবর সার আর মাটি। গোবর সার মাটি, এক্সট্রা কোনো খাবার থাকবে না। খাবার থাকবে এক্ষেত্রে বলি জায়ান্টের ক্ষেত্রে হচ্ছে খাবারটা মেন ব্যাপার। একটু খাবার বেশি হলে কিন্তু আর ফুল আসবে না। খাবার বেশি হলে ফুল দেবে না, গাছ হবে খুব সুন্দর, সব মাথা মোটা হয়ে যাবে। আচ্ছা, শুনলেন আপনারা এই ভ্যারাইটির, জায়ান্ট ভ্যারাইটির একটা বৈশিষ্ট্য, যদি গাছে খাবার বেশি হয়ে যায় তাহলে সেই গাছ কিন্তু ফুল দেবে না। বেশ, তাহলে 4 ইঞ্চি পটের পর তারপর 4 ইঞ্চি পটে, ওই যে 4 ইঞ্চি পটে বসলো, হ্যাঁ 4 ইঞ্চি পটের থেকে ওকে কিন্তু কোনো খাবার দেবো না। আচ্ছা, খুব হালকা করে জল। আর আরেকটা জিনিস বলি, এই জায়ান্ট করতে গেলে কিন্তু আমাদের মেন দরকার হচ্ছে পলিথিনের একটা শেড বা আচ্ছাদন একটু দরকার। কারণ এই বর্ষার সময় একদম যদি অন্ধকার ছায়া জায়গায় যদি শেডে একদম চালার তলায় হোক, টিনের চালা হোক, বা কোনো এমনি সানশেডের মধ্যে যদি ভরে দিই, সেক্ষেত্রে কিন্তু গাছ ভালো হবে না। দিনের আলো দরকার ওদের, কিন্তু যেন বৃষ্টির জল না পায়। আচ্ছা, 1 ফোঁটা বৃষ্টির জল মানে গাছের 10 ফোঁটা বিষের সমান। বাইরে কোনোভাবেই রাখা যাবে না, ওকে দেওয়া যাবে না। বাইরে ঝমঝম করে বৃষ্টি হবে, আপনার ভেতরের গাছকে আপনি জল দেবেন। আচ্ছা, এরকম একটা পরিস্থিতিতে রাখতে হবে। এবার ওই যে 4 ইঞ্চি পটে থাকলো, 4 ইঞ্চি পটে থাকবে ওই 10 দিন কি 12-15 দিন পর পর হালকা করে একটু করে পাতলা খোলের জল, একদম খুব পাতলা, খুব পাতলা খোলের জল দিতেও হবে না। যদি গোবর সার আর মাটি 50-50 করে মিশিয়ে যদি তাতে বসানো হয়, গোবর আপনার খোল জল না দিলেও চলবে, কারণ তখন যদি নাইট্রোজেনটা বেশি, মানে খাবারটা বেশি হয়ে যায়, তাহলেই মাথা মোটা হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। ঠিক আছে, এবার ওইভাবে রেখে দিতে হবে। আর একটা জিনিস, তার সঙ্গে ওই সময় কিন্তু একটা করে লাইট জ্বলবে, আলোর মধ্যে রাখতে হবে। রাত্রিবেলাতেও একটা লাইট থাকবে ওদের, মোটামুটি 9টা-10টা পর্যন্ত জ্বলবে। এবার ওই 4 ইঞ্চি পট থেকে ফাইনাল পট যেটা, মানে এখন যে পটে আছে, আচ্ছা, ফাইনাল পট বলতে এখন দেখছেন যে পট, এই সাইজটা 6 ইঞ্চি, তাই তো? এটা 6 ইঞ্চি করা আছে, 6 ইঞ্চি মাটির পটে রাখা আছে। এটাই হচ্ছে আমরা এটা 8 ইঞ্চিও করতে পারবো। 8 ইঞ্চিও করা যাবে। 8 ইঞ্চিতে করলে ফুলের সাইজটা আরো বড় হবে। আমার জায়গা অল্প বলে 6 ইঞ্চিতে করেছি। তো এই ফাইনাল পটিংটা হবে আমাদের সেপ্টেম্বরের 20 তারিখ। সেপ্টেম্বরের 20 তারিখ ফাইনাল পটিং, মানে একদম এটা কি ফিক্সড ডেট না? তাহলে পরে জানুয়ারির প্রথম সপ্তাহে ফুল পেতে লাগবে। জানুয়ারির প্রথম সপ্তাহে ফুল নেওয়ার জন্য আপনাকে সেপ্টেম্বরের 20 তারিখ এটা ফাইনাল পটিং করতে হবে। আমরা যেহেতু ফুল মেলাটাকে লক্ষ্য নিয়ে কাজ, মানে বসাই চারাগুলো বা ফুল যাতে ফোটে সেটা লক্ষ্য নিয়ে করি, সেই জন্য আমাদের ওই টাইমটা, মানে একদম পুরো গোনা দিন, একদম গোনা দিন। এবার ওই সেপ্টেম্বরের 20 তারিখে যখন ফাইনাল পট বসলো, ফাইনাল পটের সময় কিন্তু ওই মাটিটা কিন্তু খাবার দিয়ে তৈরি হবে। আচ্ছা, বিপ্লবের কাছে শুনে নেব যে ফাইনাল যে পটিং মিক্স, যেটা 20 সেপ্টেম্বর আপনাদেরকে ফাইনাল পটে গাছটা রোপণ করতে হবে, সেই ফাইনাল পটিং মিক্সে কি থাকবে? ফাইনাল পটিং মিক্সের মধ্যে মাটি থাকবে, মাটির সঙ্গে একটা জৈব সার দিতে হবে। সেটা গোবর সার হতে পারে, পাতা পচা হতে পারে, ভার্মি কম্পোস্ট হতে পারে। আচ্ছা, এবারে ভার্মি কম্পোস্ট, গোবর সার যে কোনো একটা দিন, যে কোনো একটা, তার সঙ্গে যদি পাতা পচাটা দেওয়া যায় তাহলে খুবই ভালো কাজ হবে। এবারে এই দুটো গেল। 70 ভাগ মাটি, 30 ভাগ হচ্ছে আপনার যে কোনো একটা জৈব সার। এইটা হচ্ছে মাটির সঙ্গে মেশানো। তাহলে এর সাথে যে আমরা যেগুলো অন্য ব্যবহার করে থাকি, হেভি ফার্টিলাইজার যেগুলো বলা হয়, সেটা এবারে বলি। এবারে টপ প্রতি 1 মুঠো করে হাড় গুঁড়ো, আচ্ছা, 1 মুঠো করে শিংকুচি, আর 2 চামচ করে বাদাম খোল, 2 চামচ করে নিম খোল, 2 চামচ করে সর্ষে খোল। আচ্ছা, তার সঙ্গে অল্প সুপার ফসফেট, অল্প একটু পটাশ। এইটা কিন্তু ফাইনাল পটিং এর মোটামুটি মাস 1.5 আগে তৈরি করে নিতে হবে, না হলে এগুলো ডিকম্পোজড হবে না, এবং বসানোর সঙ্গে সঙ্গে গাছ কিন্তু খেতে পারবে না। তাহলে এই ফাইনাল পটিং মিক্স তৈরি করার পর বাইরে থেকে আর এক্সট্রা কোনো ফার্টিলাইজার, ফাইনাল পটিং মিক্সে বসে গেল, তারপরে এবারে গাছ অটোমেটিক আস্তে আস্তে বাড়ছে, তখন কিন্তু গাছকে বেশি খাবার দেওয়া যাবে না। সেটা আগেই বললে, তাহলে ওই খাবারই ও কিন্তু আস্তে আস্তে উঠবে। এবার যখন মানে বোঝা যাবে যে এই গাছটা এবারে বার্ড আসছে, আস্তে আস্তে উপরের পাতার গ্যাপ গুলো কমে কমে আসবে, সেটা বোঝা যাবে। গাছ দেখলেই বোঝা যাবে যে হ্যাঁ, এই গাছটা এবার কুঁড়ি আসতে পারে বা কুঁড়ি আসছে, বোঝা যাবে। তো সেই অবস্থা থেকে তখন কিন্তু এবার তাকে আলাদা সরিয়ে নিতে হবে, তার কিন্তু আলাদা এবার খাবার শুরু হবে। আচ্ছা, তখন থেকে তার কিন্তু এবার অল্প অল্প করে পটাশের পরিমাণটা আস্তে আস্তে বাড়তে যাবে। পটাশ হিসাবে কি দিয়েছো? পটাশ হিসাবে আমাদের যেমন পটাশিয়াম সালফেট ছাড়াও 0050 পাওয়া যায় এমনি বাজারে। পটাশিয়াম সালফেটের অনেকটা দাম, যদি ল্যাব গ্রেডের ব্যবহার করতে অনেক দাম পড়ে যায়। তো আমরা 0050 ব্যবহার করি, 052-34 ব্যবহার করি। এইগুলো আমরা অল্প অল্প করে কিন্তু ওই একদিন পর পর দিয়ে তার সঙ্গে আবার ওই মিক্স যে একটা খাবার আছে NPK 19-19 বা 20-20, ওদের ভেজিটেটিভ গ্রোথটাকে একটু বাড়ানোর জন্য মাঝে মাঝে ওটা দেওয়া হয়। আচ্ছা,
আর এর জল কি রকম ভাবে প্রয়োগ করো? জলটার একটা ব্যাপার আছে, জলটা এমন ভাবে জল দিতে হবে যেন ঠিক যতটা জল একদম টবের তলা পর্যন্ত ছুঁয়ে চলে যাবে, বা যদি বোঝা যায় যে হ্যাঁ টবের অর্ধেকটা শুকনো হয়েছে, তো এমন পরিমাণে জল দেবো যেন সেই টবের অর্ধেকটাই যেন ভেজে, আচ্ছা পুরোটা যেন না, মানে একদম সেটা গদগদে জল না হয়ে যায়। মানে জল দাঁড়িয়ে থাকবে না কোনোভাবেই, শ্যাওলা চলে এসছে, মানে একটু ড্যাম হয়ে গেছিল বলে শ্যাওলা ভাব চলে এসছে, এটা একদমই করা যাবে না। আর এতে ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইডটা মাঝে মাঝে প্রয়োগ করতে হবে। আর একটা চরম বাজে জিনিস লাগে, সেটা হচ্ছে সাদামাছি। সেটা কিন্তু সেই জুলাই মাস থেকে আক্রমণ শুরু করে, ওই টাইমটায় কিন্তু সাদামাছির জন্য মাঝে মাঝে ওষুধ একটু একটু দিয়ে যেতে হবে। সেটা বাজারে চলতি বিভিন্ন ওষুধ। এগুলো কোনো সময় শিশিরে কি রেখেছিলে? শীতের সময় আগে দেওয়া হয় কুড়ি আসার পরে। কুড়ি আসার পরে শিশিরে, কুড়ি আসার পরে যদি শিশির খাওয়ানো যায় তাহলে গাছের গ্রোথটা কিন্তু এর থেকে আরো ভালো হয়। আচ্ছা, তোমার গাছে কি শিশির পেয়েছিল? না, আমার যেহেতু এটা আমি শেডের মধ্যেই ছিল, অনেকটা দূরত্ব বলে শিশির খাওয়ানো যায়নি। তো শিশির খাওয়ালে গাছের গ্রোথ খুব সুন্দর। আর এই ফুল এইরকম বৃহৎ আকারে ফোটার পর এটা কতদিন পর্যন্ত এরকম লাস্ট করে? এই যে ফুল এই সাইজ থাকবে কতদিন? আপনার আবহাওয়ার যেমন তাপমাত্রা থাকবে সেইটার উপরে নির্ভর করে ফুলটা কতদিন থাকছে। আচ্ছা, তাও একটা এভারেজ ভালো আবহাওয়া থাকলে কতদিন পর্যন্ত থাকতে পারে? 20 থেকে 25 দিন মোটামুটি একটু ভালো, খুবই ভালো অবস্থায় দেখতে পাবেন। মোটামুটি যদি জানুয়ারি প্রথম সপ্তাহে ফোটে তো মোটামুটি জানুয়ারিটা পার করে দেবে। আচ্ছা বেশ, তাহলে আপনারা শুনলেন এরকম জায়ান্ট ভ্যারাইটি চন্দ্রমল্লিকা করার জন্য কি কি প্রয়োজন। একদম প্রথম থেকে যদি মাদার প্ল্যান্ট আপনারা রাখতে পারেন, না হলে নার্সারি থেকে ছোট সংগ্রহ করতে পারেন, তারপর তার একদম 4 ইঞ্চি পট, 8 ইঞ্চি পট, যেভাবে তার প্রতিস্থাপন, সয়েল মিডিয়া কীরকম হবে সবটাই বিপ্লব খুব সুন্দরভাবে বুঝিয়ে দিল। নিশ্চয়ই আপনারা খুব সহজেই সেগুলি বাড়িতে করতে পারবেন। গাছ এরকমভাবে জায়ান্ট ভ্যারাইটি চন্দ্রমল্লিকা তৈরি করুন, দুর্দান্তভাবে নিজের বাগানকে সাজিয়ে তুলুন। আজকের বোলপুর ফুল মেলা থেকে এই কন্টেন্ট আপনাদের তুলে ধরলাম আপনাদের সামনে। যদি ভালো লাগে তাহলে শুভমম গার্ডেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অনুরোধ। আমাদের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। শুভরাত্রি।